দেখো আজকে প্রায় শেষের দিকে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল আজকেই মোটামুটি শেষ করে দেবো, তারপরে দেখে নেবো যে আর কিছু বাকি টাকি থাকছে কিনা, সেটা আরেকদিনকে নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করে দেবো। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা হচ্ছে ভারত জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস জানো যে 1885। তার আগে যদি কোনো রাজনৈতিক সংঘ বা প্রতিষ্ঠান বলতে যাও, সেটা ছিল ভারত সভা, 1876 সুরেন্দ্রনাথ। তো ভারত সভার পরে এমন একটা সংগঠক বা হচ্ছে এমন একটা ক্লাব যেটা সমস্ত মানুষকে জাতীয়তাবোধের উন্মেষের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি বা এই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে যাতে সাধারণ মানুষের মধ্যে পৌঁছানো যায়, সেই কারণের জন্য যে সংঘ প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। যদিও অনেক এইটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে, কারণ এটা নাকি বলা হয় যে অনেক ঐতিহাসিক এরকমও বলেছেন যে জাতীয় কংগ্রেস অ্যাকচুয়ালি ভারতের জন্য, ভারতের সুবিধার্থে হয়নি, ইংরেজদের সুবিধার্থেই হয়েছিল। যে এখানে যারা ছিল প্রথম দিকে, যারা সভাপতি বা যারা মেন উদ্যোক্তা, তারা সব ব্রিটিশই ছিল। তো ব্রিটিশরাই ভারতীয়দের বিভিন্ন কার্যকলাপ, মানে তারা কোন পথে এগোচ্ছে, কি করছে, সেই সমস্ত গতিবিধিটাকে লক্ষ্য করার জন্যই নাকি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ এটা ইংরেজদের একটা ষড়যন্ত্র, যার জন্য জাতীয় কংগ্রেসকে সেফটি ভাল্ব তত্ত্বও বলা হয়। তো যাই হোক, এরকম বিভিন্ন সমালোচনা আছে। তো আমরা পড়ে নিই যে বড়লাট জানো যে ডাফরিনের আমলে প্রতিষ্ঠা হয়েছিল। ও হিউম মানে হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে 1885 সালে 28শে ডিসেম্বর বোম্বে শহরের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন সদস্যের উপস্থিতিতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। প্রথম সভাপতি ছিল রমেশচন্দ্র নয়, উমেশচন্দ্র মজুমদার। প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র মজুমদার। আর এটা সবাই আমরা পড়ি, কিন্তু সচিবটা কেউ পড়ি না, বা অনেক জায়গায় অনেক বইতে লেখাও থাকে না। তো এটুকু মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের প্রথম সেক্রেটারি ছিল কি লর্ড ক্রস। তো ভীষণ ইম্পর্ট্যান্ট, সবাই আমরা প্রথম সভাপতি জানি, কোথায় কি উৎপন্ন হয়েছিল। অলান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে বড়লাট ডাফরিনের আমলে 1885 সালে 28শে ডিসেম্বর, এগুলো সবই জানি। তো এই সচিবটাকে আজকে থেকে মনে রাখবে, ডেটটা 24 তারিখ হবে না? যে হচ্ছে লর্ড ক্রস। 24 তারিখ। হ্যাঁ, সেই 24 ডিসেম্বর, 28টা নিয়ে অত অসুবিধা নেই। তারপর দেখো যে ভাইস রয় কে ছিল লর্ড ডাফরিন। ন্যাশনাল কংগ্রেস শব্দটি প্রথম সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত বেঙ্গলি পত্রিকা উল্লেখ পাওয়া যায়। এটা ন্যাশনাল কংগ্রেস, এই কথাটা প্রথম সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় উল্লেখ পাওয়া যায়। এবার দেখো যে পরপর যে অধিবেশনগুলো হয়েছিল, গুরুত্বপূর্ণ অধিবেশনগুলোকে আমরা আমাদের ভালোভাবে পড়তে হবে। যে 1886 সালে কলকাতা দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কে? দাদাভাই নৌরোজি। 1887 সালে মাদ্রাজ হয়, সভাপতিত্ব কে করেন? মানে 1887 সাল কবে, আর এখানে যেগুলো আছে কোথায় অধিবেশন হয়েছিল। যে 1887 সালে হচ্ছে মাদ্রাজে হয়েছিল, এবং সেখানে প্রথম মুসলিম সভাপতিত্ব করেন বদরউদ্দিন তৈয়বজি। তো এটাও দেয় যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে, সেটা হচ্ছে বদরউদ্দিন তৈয়বজি। 1888 সাল এলাহাবাদ, প্রথম ইংরেজ সভাপতি জর্জ জুলে। 1889 হচ্ছে বোম্বে, সভাপতিত্ব করেন উইলিয়াম ওয়েডারবার্ন। 1890 সালে কলকাতা হয় ফিরোজ শাহ মেহতা। 1895 সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1896 ইম্পর্টেন্ট কেন, তার কারণটা হচ্ছে 1896 কলকাতাতে হয় রহিমতুল্লাহ সোহানি, তিনি দ্বিতীয় মুসলিম সভাপতি। এবং বন্দে মাতরম যে গানটি, প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল এই অধিবেশনে। তো এটাও দেয় যে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে, বা কোন অধিবেশনে, কত সালে? 1896 কলকাতা, রহিমতুল্লাহ সোহানি তোমার সভাপতিত্ব করেন। যার সুর দিয়েছিলেন বন্দে মাতরম সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1902 সাল আহমেদাবাদ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 1905 হচ্ছে বেনারস, গোপালকৃষ্ণ গোখলে। 1906 কলকাতা, দাদাভাই নৌরোজি। স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেস অধিবেশনে ব্যবহার করেন তিনি। ঠিক আছে, স্বরাজ যে শব্দটাকে, সেটাই দাদাভাই নৌরোজি প্রথম কলকাতা অধিবেশনে ব্যবহার করেন 1906 সালে। 1907 সুরাট, রাসবিহারী ঘোষ, এবং এখানেই নরমপন্থী এবং চরমপন্থী যেটা, সেটা ভাগ হয়ে যায়। 1911 কলকাতা অধিবেশন, সভাপতিত্ব করেন বিশেন নারায়ণ ধর, এবং এখানে জনগণ মন অধিনায়ক গানটি প্রথম গাওয়া হয়। তাহলে 1896 যেটা রহিমতুল্লাহ সোহানি কলকাতা, সেখানে বন্দে মাতরম। আর জনগণ মন অধিনায়ক সেটা হচ্ছে 1911 সালে কলকাতা অধিবেশনে বিশেন নারায়ণ ধর।
1916 লখনৌতে হয় অম্বিকাচরণ মজুমদার। মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি এবং নরমপন্থী চরমপন্থীদের মিলন হয়। এটা সালটা ভীষণ ইম্পর্টেন্ট, কত সাল। তারপরে 1917 কলকাতা অধিবেশন, অ্যানি বেসান্ট প্রথম বিদেশি মহিলা সভাপতি। তাহলে যদি তোমাকে দেয় যে প্রথম মহিলা সভাপতি, ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যানি বেসান্ট। প্রথম মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের বললে পরে হচ্ছে অ্যানি বেসান্ট। কোথায় কলকাতা অধিবেশন? 1917। 1920 হচ্ছে কলকাতা লালা লাজপত রায় অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়, এটি ছিল বিশেষ অধিবেশন। ঠিক আছে, 1920 সালে যেটা, সেটা হচ্ছে মানে যে সেশনটা চলছিল সেই সেশন নয় কিন্তু, কারণ অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হবে বলেই 1920 সালে তড়িঘড়ি কলকাতাতে হয়, সেখানে তোমার লালা লাজপত রায় সভাপতিত্ব করে, এটি বিশেষ অধিবেশন ছিল। কিন্তু আসল যেটা যে শিডিউল, সেটা 1920 সালে নাগপুরে হয়, যার সভাপতিত্ব করেছিলেন বিজয় রাঘব আচার্য। 1921 সাল হচ্ছে আহমেদাবাদ, চিত্তরঞ্জন দাস তিনি কারাবন্দী থাকায় প্রথম কার্যনির্বাহী সভাপতিত্ব করেন হাকিম আজমল খান। 1922 গয়াতে হয় চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠনের প্রস্তাব গৃহীত হয়। 1924 হচ্ছে বেলগাঁও মহাত্মা গান্ধী, এটাই ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে মহাত্মা গান্ধী একটা মাত্রতেই সভাপতিত্ব করেছিলেন, সেটা কোথায়? সেটা হচ্ছে বেলগাঁওয়ে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 1925 কানপুর সরোজিনী নাইডু। তাহলে 1917 সালে দেখলাম আমরা অ্যানি বেসান্ট, সে হচ্ছে কি প্রথম মহিলা সভাপতি, ভারতীয় নয় কিন্তু, প্রথম মহিলা যদি বলা হয় তাহলে হচ্ছে অ্যানি বেসান্ট। আর যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে হচ্ছে সরোজিনী নাইডু, কানপুরে 1925-এ। 1928 কলকাতা মতিলাল নেহরু। 1929 হচ্ছে জওহরলাল নেহরু। পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয় 1929 সালে, দেখো পূর্ণ স্বরাজের দাবি। তারপরে হচ্ছে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব, এবং কংগ্রেস 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত করা হয়। তো এটা দিতে পারে যে পরাধীন ভারতবর্ষে কবে স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয়, সেটা হচ্ছে 1930 সালের 26শে জানুয়ারি। তো এই 1929 লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি এখানেই প্রস্তাব গৃহীত হয়েছিল। 1930 অধিবেশন বসে, কিন্তু সভাপতি পদে জওহরলাল নেহরুই রয়ে যান। 1931 করাচি বল্লভভাই প্যাটেল ভারতীয়দের জন্য মৌলিক অধিকারের প্রস্তাব গৃহীত হয়, এটাও ইম্পর্টেন্ট। 1936 হচ্ছে লখনৌ জওহরলাল নেহরু ভারত শাসন আইন গৃহীত হয় 1935 সালে, তার যেটা পাস হয়েছিল। 1937 ফয়েজপুর জওহরলাল নেহরু প্রথম গ্রাম্য অধিবেশন এবং প্রথমবার জাতীয় কৃষি গৃহীত হয়, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তো ডব্লিউবিসিএস এর জন্য তো গুরুত্বপূর্ণ আছে। আর এখন প্রায় বিভিন্ন পরীক্ষাতে দেখবে যে যে হারে কম্পিটিশন বাড়ছে, তাতে অনেকটাই ভেতর থেকে কোশ্চেন করছে, তো সবগুলো একটু পড়ে নেও। আর এটা কেন? কারণ প্রথম গ্রাম্য অধিবেশন 1 নম্বর, আর একটা হচ্ছে জাতীয় কৃষি নীতি গৃহীত হয়েছিল 1937 সালে, জওহরলাল নেহরু ছিল। 1938 হচ্ছে হরিপুরা সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি পরিকল্পনা কমিশন গঠিত হয়। এখান থেকে সম্ভবত 30 বা এই জায়গা থেকে কোনো ডব্লিউবিসিএস এবার প্রিলিতে কোশ্চেন ছিল। তো হচ্ছে 1900 মনে হয় এটা থেকে, যে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল, সভাপতি কে ছিল বা হচ্ছে কার নেতৃত্বে, এরকম কিছু একটা কোশ্চেন ছিল এবার ডব্লিউবিসিএস। আচ্ছা। 1939 ত্রিপুরী অধিবেশন সুভাষচন্দ্র বসু পদত্যাগ করেন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতিত্ব হন। কারণ জানো যে 1900 পরপর হরিপুরা ত্রিপুরা দুবারই সুভাষচন্দ্র বসু নির্বাচিত হন, কিন্তু পরের বার গান্ধীজির সঙ্গে বা জাতীয় কংগ্রেসের সঙ্গে মতপার্থক্য হওয়ার কারণের জন্য তিনি পদ ত্যাগ করেছিলেন এবং পট্টভি সীতারামায়াকে হারিয়েছিলেন। এবার হারার মধ্যে তো হবে না, সেই কারণের জন্য কি হয়েছিল, যে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সভাপতি করা হয়েছিল। 1940 হচ্ছে রামগড় বিহার মৌলানা আবুল কালাম আজাদ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটি জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় এখানে, জাতীয় শিক্ষানীতি। তারপরে 1946 মিরাট জেবি কৃপালিনী নৌবিদ্রোহ প্রস্তাব গৃহীত হয়। 1947 হচ্ছে দিল্লিতে রাজেন্দ্র প্রসাদ। তো এই আর একটা শর্টে সেজন্য করে রাখবে যে সবচেয়ে বেশি সময় ধরে কংগ্রেসের সভাপতি থেকে যান কে? মৌলানা আবুল কালাম আজাদ। এটা হচ্ছে তোমার টেনিউর মানে কার্যকাল, সব থেকে বেশি টাইম, মানে 10 বছর 12 বছর এইভাবে, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি সেটা হচ্ছে কি মৌলানা আবুল কালাম আজাদ। কিন্তু সব থেকে বেশি বার সভাপতি হয়েছে কে? জওহরলাল নেহরু আর হচ্ছে দাদাভাই নৌরোজি, এরা 3 বার করে।
আর অধিবেশন বেশ হচ্ছে কোথায় সব থেকে বেশি? কলকাতাতে। তো জাতীয় কংগ্রেসটা খুব ভালো করে নিও, করে নেবে। এবার দেখো যে ইউরোপের ইতিহাসকে হালকা করে টাচ করতে হবে কি করতে হবে না। এখনো পর্যন্ত যদিও ইউরোপের ইতিহাস পড়েনি, কিন্তু ওই যে একটা জিনিস বলেছি, পড়েনি বলে পড়বে না তার কোনো মানে নেই। তাও বিশেষ করে ক্লাস নাইনের বইয়ে যেখানে দেওয়া আছে, এখনকার মাধ্যমিকের মানে নাইনের বইয়ে, ক্লাস নাইনের সিলেবাসে ইউরোপের ইতিহাসে ভর্তি, মানে ইউরোপের ইতিহাসটাই দেওয়া আছে। তো এখন সেই সমস্ত টেক্সট বই বা যে সিলেবাসগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন দিচ্ছে। তাই হালকা করে আমি যতটুকু বলবো সেইটুকু করলেই হবে। যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বা তোমার জার্মানি, বিসমার্ক, হিটলার, এই সমস্ত যে জিনিসগুলো আছে এগুলোকে একটু হালকা করে টাচ করে রাখবে। জানো যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার পর থেকে কি হয়েছিল? ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার পর থেকে জার্মানি বা ইতালি বিভিন্ন দেশ একটা আগ্রাসিভ মনোভাব নিয়ে চলে। ঠিক আছে, মানে সাম্রাজ্যবাদের পথে পা বাড়ায়। এটুকু জানবে যে কোনো মানুষের মধ্যে যখন টাকা পয়সা বেশি হয়ে যায় না, তারা একটু অহংকার ঘ্যাম বেশি বেড়ে যায়, মানে সে নিজেকে সব জানতা গামছা মানে হত্যাকর্তা মনে করে যে সবার উপর প্রভুত্ব খাটাবো। এটা বাস্তব হবেই। তো সেই রকমই জিনিস যে শিল্প বিপ্লব হওয়ার পর থেকেই বিভিন্ন দেশ, বিশেষ করে জার্মানি বা ইতালি, তারা কি করে যে বিভিন্ন ঔপনিবেশিক সাম্রাজ্যের পথে পা বাড়ায় এবং তারা সর্বত্রই প্রতিরোধের সম্মুখীন হয় এবং তাদের মধ্যে একটা অতৃপ্ত ঔপনিবেশিক আকাঙ্ক্ষা প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তোলে। যদিও আশা মানে ধরো আসবেই না, এরকম বড় প্রশ্ন বা 10 নম্বরের এসে এখন আর আসবে না, এটুকু ধরেই রাখো। তবু যদিও, যদির কথা বলছি, যদি আসেও, তাহলে এই পয়েন্টগুলো লিখে দিলেও হবে যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ যদি বলা হয়। তো 1 নম্বর হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হওয়ার পর থেকে জার্মানি ইতালি ঔপনিবেশিক সাম্রাজ্যের পথে পা বাড়ায় এবং তাদের মধ্যে একটা অতৃপ্ত ঔপনিবেশিক আকাঙ্ক্ষা, এটাই প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তোলে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কি হয়েছে যে জার্মানি নৌশক্তি বৃদ্ধি করে, তার ফলে ব্রিটিশ সরকারও শক্তি বৃদ্ধি করে। অর্থাৎ জার্মানি তারা এই ঔপনিবেশিক আকাঙ্ক্ষার কারণের জন্য তারা তাদের সামরিক শক্তিকে আস্তে আস্তে শক্তিশালী করতে শুরু করে, যেটা দেখে ব্রিটিশ সরকার ভয় পায় এবং তারাও বৃদ্ধি করতে শুরু করে। 3 নম্বর হচ্ছে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে বিরোধ চরম আকারে নেয়। অস্ট্রিয়া এবং সার্বিয়া এই দুটো দেশের মধ্যে বিরোধ নেয়। তো এইরকম ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ইউরোপের বিভিন্ন দেশেই সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে এবং এইরকম যখন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, ঠিক যেমন মহাবিদ্রোহ হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, তারপরে হচ্ছে অর্থনৈতিক বিভিন্ন কারণ, তারপরে কি হয়েছিল সেই এনফিল্ড রাইফেলে কার্তুজের যেমন গুলি ভরা, সেরকম একই পরিস্থিতি। এরকম যখন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই সময় কি হয়েছিল যে 1914 সালের 28শে জুন অস্ট্রিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী যুবরাজ আর্চ ডিউক ফার্ডিনান্ড ও তার পত্নী বসনিয়া প্রদেশের রাজধানী সিরাজেভতে বেড়াতে যান। এই হত্যাকারী বেড়াতে গিয়ে নিহত হন। সেই হত্যাকারী কি ছিলেন? অস্ট্রিয়ার প্রজা, কিন্তু জাতিতে স্লাভ ছিল। মানে ব্যাপারটা হচ্ছে যে যুবরাজ আর্চ ডিউক ফার্ডিনান্ড এবং তার পত্নী তারা কোথাকার ছিলেন? অস্ট্রিয়ার। ঠিক আছে, অস্ট্রিয়া মানে ভিয়েনা যেটা রাজধানী বলি আমরা, অস্ট্রিয়া সেখানকার। তো তাকে যে হত্যা করে সে অস্ট্রিয়ারই প্রজা ছিল, কিন্তু জাতিতে স্লাভ ছিল। ঠিক আছে, স্লাভ মানে আবার কি? সার্বিয়াতে। তো অস্ট্রিয়ার সাম্রাজ্যভুক্ত স্লাভদের প্রশ্ন নিয়ে সার্বিয়ার সঙ্গে অস্ট্রিয়ার বিরোধ আগে থেকেই ছিল। তো এই হত্যাকাণ্ডের অজুহাতে অস্ট্রিয়া কি করে? সার্বিয়াকে দায়ী করে এবং তাদের কাছে কয়েকটি অসম্ভব দাবি উত্থাপন করে এবং এই দাবি পূরণের জন্য মাত্র 48 ঘন্টা সময় দেওয়া হয়। সার্বিয়া তাতে রাজি না হওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মানি অস্ট্রিয়ার বিরুদ্ধে যোগ দেয়। অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া জার্মানির রাজ্য লিপ্সায় বাধা দেওয়ায় জন্য সার্বিয়ার পক্ষে যোগ দেয়। তো 1914 সালে এভাবে আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এটা মানে পুরো ঘটনাটা বললাম তোমাকে। যদিও পরীক্ষার সময় পরে এত কিছু বলারও দরকার নেই, যদি পরে পরীক্ষায় যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ 2টি বা 3টি লিখুন, তাহলে শুধু এই 3টে কারণ লিখলেই হবে। 1 নম্বর যেটা আছে, 2 নম্বর যেটা আছে, অস্ট্রিয়া সার্বিয়া, এই 3টে কারণ লিখলেই হবে। আর এই জিনিসটা মনে রাখতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধে যে 2টি শিবিরে ভাগ হয়ে গেছিল, একটা হচ্ছে ত্রিশক্তি মৈত্রী জোট আর একটা হচ্ছে ত্রিশক্তি আঁতাত। তো দিতে পারে যে এই ত্রিশক্তি মৈত্রী জোটের মধ্যে কারা কারা ছিল বা ত্রিশক্তি আঁতাত জোটের মধ্যে কারা ছিল। তাহলে ত্রিশক্তি মৈত্রী মানে ছিল জার্মানি, অস্ট্রিয়া আর ছিল ইতালি। জার্মানি, অস্ট্রিয়া, ইতালি একদিকে ছিল, ওটা ছিল ত্রিশক্তি মৈত্রী।
আর অন্যদিকে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া রাজ্য ত্রিশক্তি আকার। তো 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত 4 বছর ধরে যুদ্ধ চলেছিল, জানে প্রথম বিশ্বযুদ্ধ। সালটা ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে দেয়, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এবং 1919 খ্রিস্টাব্দে জার্মানি ও মিত্রপক্ষের মধ্যে ভার্সাই চুক্তি দ্বারা এই প্রথম বিশ্বযুদ্ধের নিষ্পত্তি হয়। 1919 খ্রিস্টাব্দের 28শে এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে লিগ অফ নেশনস বা জাতিসংঘের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এটাও দিতে পারে যে লিগ অফ নেশনস বা জাতিসংঘের প্রথম অধিবেশন যেটা, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে 1919 সালে প্রথম হয়। এই প্রতিষ্ঠার কি উদ্দেশ্য ছিল? যে যুদ্ধের পরিবর্তে সহযোগিতার মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করবে এবং নিজেদের ভেতরের বিরোধগুলি জাতিসংঘের মধ্যস্থতায় নিষ্পত্তি করবে। ঠিক আছে, এর প্রধান উদ্দেশ্য ছিল যে যুদ্ধ নয়, যুদ্ধের পরিবর্তে বিভিন্ন আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা যাতে বজায় রাখে, সেই কারণের জন্য সেই সমস্ত জিনিসগুলো জাতিসংঘের মাধ্যমে নিষ্পত্তি হবে। যদিও সেগুলো মানেনি, পরবর্তীকালে আবার ঝামেলা শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও সূচনা হয়, সেটা জানো। আর কিছু যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন হচ্ছে রক্ত ও লৌহনীতির প্রবক্তা হচ্ছে বিসমার্ক, তিনি জার্মানির লোক ছিলেন। এখানে এইটুকু আগে বলে দিই, তো এগুলো বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে হয়েছিল, যে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধের এক পক্ষে ছিল জার্মানি, ইতালি, এবং যুদ্ধ শুরু হওয়ার 2 বছর পরে জাপান জার্মানির পক্ষে যোগ দেয়। তাহলে কি হলো? একদিকে হলে জাপান, জার্মানি, ইতালি, ঠিক আছে, জাপান, জার্মানি, ইতালি, আর অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া। মানে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া ছিল, আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদের সঙ্গে যোগ দিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন পক্ষে কে ছিল সেটাও মনে রাখবে। ফ্যাসিবাদী আন্দোলনের প্রবক্তা হয়েছে ইতালির বেনিটো মুসোলিনি। তার মূল কথা কি ছিল? যে সব শক্তির উৎস হচ্ছে রাষ্ট্র। এগুলো কিন্তু দিয়ে দিতে পারে যে সব শক্তির রাষ্ট্র, এটা কার কথা, কার প্রবক্তা কে? সেটা হচ্ছে ফ্যাসিবাদী আন্দোলনের প্রবক্তা, অর্থাৎ হচ্ছে বেনিটো মুসোলিনি। এবং তিনি এটাও বলেছেন যে রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তির আলাদা কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে তারই কথা। জার্মানি ও নাৎসি দল। জার্মানি নাৎসি দলের প্রধান নেতা ছিলেন কে? অ্যাডলফ হিটলার। তিনি প্রথমে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দিয়েছিলেন। অ্যাডলফ হিটলার, জানো যে আগ্রাসিভ, মানে আক্রমণাত্মক মনোভাব বা এরকম নিলে সবার আগে যেটা মনে পড়ে হিটলার। আমরা কথাতেই বলি যে কেউ যদি একটু উগ্র মনোভাবের হয়, হিটলার বলি। তো জার্মানির সে কি নাৎসি দলের, এটা অনেক সময় নাৎসি বা কোনো কোনো বইয়ে দেখবে নাজি লেখা থাকতে পারে, ঠিক আছে, নাজি দল, যে নাজি দলের প্রধান নেতা ছিলেন। এবং তিনি ফার্স্টে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দিয়েছিলেন। তার দলের নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা হচ্ছে নাজি পার্টি। হিটলারের একটি গুপ্ত সমিতির নাম কি ছিল? কার্বোনারি। জার্মানির সংসদ ভবনের নাম ছিল রাইখস্ট্যাগ। হিটলার জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। অর্থাৎ এইগুলো সব ক্লাস 9-এর বইয়ে মানে ডিটেলসে দেওয়া আছে, কিন্তু এত ইউরোপের ইতিহাস পুরোটা মানে খুব বেশি পড়ার দরকার নেই, এইগুলো পড়বে তাহলেই হবে। হিটলারের আত্মজীবনীর নাম হচ্ছে মেই ক্যাম্প বা হচ্ছে আমার সংগ্রাম। আচ্ছা, এবার দেখে নাও যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতে আর যে সমস্ত ঘটনা বা যে জিনিসগুলো ঘটে সেগুলো আবার দেখে নাও। যে 1930 খ্রিস্টাব্দে, অর্থাৎ অলিন্দ যুদ্ধ, যদি টিকা পড়ে তোমার যে 2 নম্বর বা 2.5 নম্বরে, যে অলিন্দ যুদ্ধ কি? তাহলে 1930 খ্রিস্টাব্দে বিপ্লবী যুবক বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করে ইংরেজ মিস্টার সিমসনকে হত্যা করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে বিনয় বাদল মারা যান এবং দীনেশের ফাঁসি হয়। এই যুদ্ধ অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। অর্থাৎ সেই সময়ে মিস্টার সিমসন যে ছিলেন, ঠিক আছে, শাসনকর্তা, সে খুব অত্যাচারী ছিল। তো তাকে হত্যা করার জন্য বিনয়, বাদল, দীনেশ তিনজনে রাইটার্স বিল্ডিং ঘেরাও করে নেয়। তো পুলিশের সঙ্গে অনেকক্ষণ যুদ্ধ চলে। তো শেষ পর্যন্ত তাদের কি হয়, যে গুলি বারুদ শেষ হয়ে যায়। তো তো ওই রকম ভাবেই কি হয়েছিল, যে
পুলিশের সঙ্গে বিনয় বাদল মানে যুদ্ধে মারা যায়, বিনয় বাদল দুজনে মারা যায় আর দীনেশ বেঁচে যায়। তো তাকে একটা হসপিটালে বা এতে ভর্তি করা হয়েছিল, সেখানে যখন তার জ্ঞান ফিরে তখন কি করেছিল, যে নিজে আঙুল দিয়ে মাথাকে ফুটিয়ে দিয়েছিল, মানে দেখছে যে ও ভালো হয়ে গেলে তো সেই ওকে ফাঁসি দেবে। তো এটা হয়েছে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত ছিল। নাসিক ষড়যন্ত্র মামলা 1909 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর হয়েছিল। অনন্ত লক্ষণ কানহেরে নামে এক বিপ্লবী নাসিকের জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করলে এই ঘটনাকে কেন্দ্র করে নাসিক ষড়যন্ত্র মামলা শুরু হয়। তো দিতে পারে যে নাসিক ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কে ছিল? অনন্ত লক্ষণ কানহেরে। পাকিস্তান প্রস্তাব 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উত্তর পশ্চিম ও পূর্ব ভারতের মুসলিম প্রধান অঞ্চল নিয়ে একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত ছিল। এই প্রস্তাবে পাকিস্তান কথাটির উল্লেখ না থাকলে পরবর্তীকালে এই প্রস্তাবটি পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। অর্থাৎ 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, মানে দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ দুটো তত্ত্ব, হিন্দু মুসলিম দুজন আলাদা আলাদা জাতি, ঠিক আছে, এই জিনিসটাই বলা হয়েছিল। যে সেখানে কি বলা হলো, যে উত্তর পশ্চিম ও পূর্ব ভারত, উত্তর পশ্চিম এবং পূর্ব ভারতের মুসলিম প্রধান অঞ্চল নিয়ে একটা পৃথক রাষ্ট্র গঠন করা হবে। তখন বলা হয়নি যে পাকিস্তান নাকি কি, বলা হয়নি, শুধু এইটুকু বলা হয়েছিল যে উত্তর পশ্চিম পূর্ব ভারতের মুসলিম প্রধান অঞ্চল নিয়ে পৃথক রাষ্ট্র হবে, যেটাই পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস প্রস্তাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস। তিনি ব্রিটেনের দূত হিসাবে ভারতের স্বাধীনতা দেওয়ার বিষয়ে আলোচনা করতে 1942 খ্রিস্টাব্দে মার্চ মাসে ভারতে আসেন। এটাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস প্রস্তাবের দুটি উল্লেখযোগ্য শর্ত ছিল: যুদ্ধের অবসানে ভারতকে কানাডার মতো ডোমিনিয়নের মর্যাদা দেওয়া হবে, ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে এবং এই সভাকে একটি নতুন সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হবে। পন্থ প্রস্তাব জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে কংগ্রেসের নেতা গোবিন্দ বল্লভ পন্থ বলেছিলেন যে সুভাষচন্দ্র বসুকে বাদ দিয়ে গান্ধীজির আদর্শে কংগ্রেস সভাপতি পদে পুনর্বিবেচনার ব্যবস্থা করা হোক। এই প্রস্তাব হচ্ছে পন্থ প্রস্তাব নামে পরিচিত। কাকুরি ষড়যন্ত্র মামলা 1925 সালে 9ই আগস্ট হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের দুই সদস্য রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ীর নেতৃত্বে লখনৌ নিকটবর্তী কাকুরি রেল স্টেশনে ডাকাতি সংঘটিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে কাকুরি ষড়যন্ত্র মামলা শুরু হয়। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সালের 18 জুলাই পাস হয়। এই আইনে বলা হয় 1947 সালের 15ই আগস্ট ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে এবং দেশের রাজ্যগুলি তাদের ইচ্ছে মতো যে কোনো ডোমিনিয়নে যোগদান করতে পারেন। মাস্টারদা সূর্য সেন বা এইগুলো কি আগে মনে হয় আলোচনা করেছি নাকি, ভগৎ সিং বা এগুলো? না তো ভাই। মাস্টারদা সূর্য সেন দেখো যে বাংলা তথা ভারতের বিপ্লববাদের আন্দোলনের অন্যতম প্রধান সংগঠন ছিলেন। চট্টগ্রামের শিক্ষক সূর্য সেন, তো দিতে পারে যে সূর্য সেন বা মাস্টারদা কোথাকার ছিলেন, বাংলাদেশের বিভিন্ন ইয়েগুলোর নাম দিয়ে দিল, তো যে চট্টগ্রামের। এবং চট্টগ্রামের কি করেছিলেন, সহযোগীদের নিয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তুলেছিলেন এবং চট্টগ্রামে স্বাধীন বিপ্লবী সরকার গঠন করে। এটাও দেয় যে স্বাধীন বিপ্লবী সরকার কোথায় তৈরি করা হয়েছিল, চট্টগ্রামে। ভগৎ সিং ছাত্র অবস্থায় তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য হন। পরে তিনি ও চন্দ্রশেখর আজাদ গঠন করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এরপর 1925 সালে তিনি নবজীবন ও ভারত সভা নামে দুটি সন্ত্রাসবাদী সংগঠন প্রতিষ্ঠা করেন। অর্থাৎ ভারত সভা কিন্তু একটা ছিল, এটা আলোচনা হয়েছে। ভারত সভা কিন্তু 1876 সালে যেটা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু একটা রাজনৈতিক সংগঠন ছিল। আর সন্ত্রাসবাদী যে সংগঠন নবজীবন আর হচ্ছে ভারত সভা, সেটা হচ্ছে ভগৎ সিং। 1928 সালে ভগৎ সিং লাহোরের সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট। এগুলো হয়েছে স্যার, আগে হয়েছে। হ্যাঁ, এগুলো হয়েছে। এগুলো বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, ঠিক আছে, এগুলো সবই হয়েছে। এবার যে জিনিসটা বলছি দেখো, যে মোটামুটি আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, মোটামুটি না, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল ভালোই শেষ হয়েছে। তো আমি আর একবার দেখে নেব যে পয়েন্টটা মিস গেছে। এখন আমার যেটা মনে পড়লো সেটা হচ্ছে
বিদেশে বৈপ্লবিক কার্যকলাপ, ভারতে বিপ্লবী কার্যকলাপ বিদেশে, মানে জার্মানি টার্মানি বা অন্য যে সমস্ত জায়গায় করা হয়েছিল সেই টপিকটা একটু বাদ গেছে, ওটা অ্যাড করে দেব। আর দেখো মেনের জন্য যদি শর্ট আকারে টিকা দেয়, ঠিক আছে, মানে 2 নম্বর বা 2.5 নম্বর, যেটা 2020 সালে এসেছিল, সেরকম ধরনের যদি দেয়, তাহলে কতটুকু কিরকম করে কি লিখবে। যদি ধরো 1 নম্বর, যেমন একটা কোশ্চেন যে দস্তক কি, আমরা দস্তক মানে কি জানি, যে দস্তক হচ্ছে এক ধরনের ছাড়পত্র, তাই তো, ছাড়পত্র, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে একটা ট্রেড লাইসেন্স, মানে হচ্ছে ছাড়পত্র। टैक्स फ्री बिजनेस। হ্যাঁ, তো সেটা যদি দেয় পরীক্ষা, তোমাকে প্রচুর অনেক বড় করে লিখতে হবে না, এরকম করে লিখলেই হবে যে দস্তক হলো মোগল সম্রাট ফারুকসিয়ারের ইংরেজদের দেওয়া বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র বা লাইসেন্স। মানে এটাকে সিম্পল সেন্টেন্সে লিখেছি, কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে। মানে 2 নম্বর 2.5 নম্বর আছে বলে তুমি 2 লাইন 3 লাইন 4 লাইন এরকম একটা ভাগ করে নেবে তা নয়, মেন কথাটাকে তোমাকে বললেই হবে। যে সবই বলে দিলাম, দস্তক হলো মুঘল সম্রাট ফারুকসিয়ারের ইংরেজদের দেওয়া বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র বা হচ্ছে লাইসেন্স, অর্থাৎ ফারুকসিয়ার দিয়েছিল যাতে করে ইংরেজরা বিনা শুল্কে বাংলায় ব্যবসা বাণিজ্য করতে পারে। এটাকেই বলা হচ্ছে দস্তক। 2 নম্বর সত্যবিলোপ নীতি ও হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কে কত সালে প্রবর্তন করেন। যতটুকু প্রশ্ন করবে যেমন সেইটুকুই উত্তর লিখবো, এখানে শুধু আমি বলেছি যে কে কত সালে প্রবর্তন করেন, কিন্তু এখানে সত্যবিলোপ নীতি বা অধীনতা মিত্রতা নীতি কি সেটা এক্সপ্লেন করা দরকার নেই। এখানে শুধু কে কত সালে বলেছে, তাহলে কে সেটাই লিখবে, যে লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি প্রচলন করেন, আর 1848 সালে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। কর্নওয়ালিস কোড কি। শাসন ও বিচার বিভাগীয় সংক্রান্ত বিভিন্ন আইনকে লর্ড কর্নওয়ালিস একটি সংকলিত আকারে প্রকাশ করেন, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম বিচারপতির নাম কি ছিল। 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় এবং প্রথম বিচারপতির নাম হচ্ছে স্যার ইলিজা ইং। ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয়। ইন্ডিয়ান পেনাল কোড কি ছিল। ভারতের পুলিশ গ্রাহ্য অপরাধের শাস্তি বা দণ্ডবিধানের জন্য সংকলিত আইন বিধিকে ইন্ডিয়ান পেনাল কোড বলা হয়। কার আমলে রচিত হয় ইন্ডিয়ান পেনাল কোড। বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে রচিত হয়। মিসল শব্দের অর্থ কি। মিসল শব্দ হচ্ছে ক্ষুদ্র বা হচ্ছে ছোট ছোট রাজ্য। রঞ্জিত সিং কোন মিসলের অধিপতি ছিলেন, সুকার চুকিয়া। কোথায় কত সালে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয়, এই বিদ্রোহের দুজন নেতার নাম লিখুন। তো 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় ঢাকাতে। এই বিদ্রোহের দুজন নেতার নাম ছিল ভবানী পাঠক এবং হচ্ছে মজনু শাহ। কে কত সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। তো হচ্ছে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দেশাত্মবোধক ও জাতীয়তাবাদী ব্রিটিশ বিরোধী নাটকের অভিনয় বন্ধ করতে লর্ড নর্থব্রুক 1876 সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন। পরের কোশ্চেন যেটা আছে টিকা মানে শিক্ষা সংক্রান্ত চার্লস উডের প্রতিবেদন, এটা তোমরা বলবে, তারপরে আমি উত্তর বলছি। এটা মানে আগের দিনকে হয়তো হয়ে হয়েছে, নোটে লিখে হয়েছে। চার্লস উডের প্রতিবেদন কি জিনিস ছিল, কি বলা ছিল। চার্লস উডে অনেক কিছুই বলা ছিল, তবে মেন জিনিস যেটা হয়েছিল যে আগে তোমার আইন বা বিচার বিভাগ, তারপরে শিক্ষা সংক্রান্ত সব ঘেঁটে ছিল, মানে একসাথে ছিল। কিন্তু প্রথম যেটা করা হয় যে শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান করতে 1854 সালে চার্লস উডের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করা হয়। ঠিক আছে, প্রথমত একটা শিক্ষা কমিশন আলাদা করে, শিক্ষা ডিপার্টমেন্ট, স্বাস্থ্য ডিপার্টমেন্ট সেরকম ভাগ করে নিয়ে শিক্ষার জন্য একটা আলাদা কমিশন গঠন করা হয়, এবং এই সুপারিশে শিক্ষা প্রসারের জন্য একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন করা হয়, যেখানে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সি শহরগুলিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। মেন মেন যে প্রেসিডেন্সি শহর ছিল কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, এই 3 জায়গায় একটা করে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়, এবং সেই সঙ্গে নারী শিক্ষার বিশেষ উন্নতি, এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে। তাহলে মেন জিনিস তোমাকে এটাই বলতে হবে যে আলাদা করে শিক্ষা দপ্তর বা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, এবং কলকাতা, মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সিগুলিতে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
সেই সঙ্গে বিভিন্ন তো মডেল স্কুলের ব্যাপার বা হচ্ছে নারী শিক্ষার উপরে জোর, আরো অনেক কিছুই ছিল। বাঘাযতীন ও পি.এন. ঠাকুরের আসল নাম কি? মানে বুড়িবালাম নদীর তীরে যে যুদ্ধ হয় বাঘাযতীন, মানে যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘাযতীন। আর পি.এন. ঠাকুরের আসল নাম হচ্ছে রাসবিহারী বসু। মানে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিপ্লবী রাসবিহারী বসু পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়েছিলেন। মানে এখানে আসল নাম বলে আসল নামটাই লিখতে হবে, কিন্তু মানে তথ্যটা আমি দিয়ে দিয়েছি। ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতা কে? অশ্বিনী কুমার দত্ত। এবার একটা জিনিস যেটা আছে সেটা তোমরা বলবে, একটা হয়তো দেখতে পাচ্ছ যে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণ কুমার মিত্র। বঙ্গের শিয়াল অজিত সিং, এই দুটো দেখতে পাচ্ছ। তারপরে গুলো বলে কেশরী পত্রিকার সম্পাদক কে? লালা লাজপত রায়। তিলক লা- তিলক স্যার, হ্যাঁ। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর না তিলক। স্যার, তিলক স্যার। ইয়াং ইন্ডিয়া, মহাত্মা গান্ধী, গান্ধীজি। লুই ভিভিয়ান ডিরোজিও, হরিজন নিউ ইন্ডিয়া ফাউন্ডেশন। স্যার নিউ ইন্ডিয়া অ্যানিমেশন একটা করেছিল তো? ইয়ং ইন্ডিয়া হ্যাঁ। মহাত্মা গান্ধী, নিউ ইন্ডিয়া মহাত্মা গান্ধী। ইয়াং ইন্ডিয়া কি সব উল্টোপাল্টা বলছো? হরিজন পত্রিকা, মহাত্মা গান্ধী। হরিজন পত্রিকা মহাত্মা গান্ধী, ইয়াং ইন্ডিয়া তো দুজন দুটোই। ইয়ং ইন্ডিয়া আর মহাত্মা গান্ধী। নিউ ইন্ডিয়া যেটা আছে সেটা দুটো আছে, ঠিক আছে, অ্যানিমেশন তো আছে, আর একটা হচ্ছে তোমার আর হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিপিন চন্দ্র। দেখে নাও যে সঞ্জীবনী হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র, বঙ্গের শিয়াল হচ্ছে অজিত সিং, কেশরী মানে মারাঠা কেশরী নামে পরিচিত বাল গঙ্গাধর তিলক, ইয়ং ইন্ডিয়া হচ্ছে মহাত্মা গান্ধী, মানে যেখানে আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় ইয়ং ইন্ডিয়া পত্রিকায়। আর হরিজন পত্রিকা মহাত্মা গান্ধী, এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। আর নিউ ইন্ডিয়া হচ্ছে অ্যানিমেশন। আর একটা নিউ ইন্ডিয়া বাল গঙ্গাধর তিলক কি তো নাকি নাম? হ্যাঁ স্যার, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর বিপিন তিলক। চন্দ্র। স্যার একটা ইয়ং ইন্ডিয়া নামে একটা আন্দোলন আছে যেটা ডিরোজিও করেছিল। হ্যাঁ ওটা ইয়ে না, ও তো ছিল তোমার পার্থেনন বলে, পার্থেনন জ্ঞানান্বেষণ, এগুলো ছিল পত্রিকার নাম ইয়ং ইন্ডিয়া। এই তোমার ওটা নববঙ্গ ওটা আন্দোলন। ইয়ং ইন্ডিয়া নয় তো, ডিরোজিও তো ইয়ং বেঙ্গল। হ্যাঁ ইয়ং বেঙ্গল, সরি ইয়ং বেঙ্গল বা হচ্ছে নববঙ্গ আন্দোলন। ওদের ছিল জ্ঞানান্বেষণ, ডিরোজিও তারপরে ছিল স্যার, পার্থেনন ডিরোজিও। পত্রিকা, পত্রিকার নাম। আচ্ছা অলিন্দ যুদ্ধ, এটা অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি একটু আগে, অলিন্দ যুদ্ধ। তারপরে যে ক্রিপসের প্রস্তাব, এটাও আলোচনা করলাম একটু আগে, এটাও সবই আলোচনা করলাম। হিটলারের আত্মজীবনীর নাম কি ছিল? মেই ক্যাম্প। জার্মানির সর্বোচ্চ নেতাকে কি বলা হতো? ফুয়েরার। হোম রুল কথার অর্থ কি? স্বায়ত্তশাসন। এই আন্দোলনের দুজন নেতার নাম কি? অ্যানিবেশন, তার ছিল বাল গঙ্গাধর তিলক। ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি আদাত, এগুলো আলোচনা করলাম। পথের দাবি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার অহিলা দেবী ছদ্মনাম ছিল, কথাশিল্পী বলা হতো। হান্টার কমিশন। তাহলে দেখো যে একটা জিনিস, নোটপত্র তো সবই দিলাম, বা যেগুলো বাকি আছে বা সেই সমস্ত জিনিসগুলো পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে একটা যে জিনিসটা শিখতে হবে, করতে হবে, সেটা যদি টিকা আকারে মানে যে লাস্ট যে 2 বছর যেমন দিয়েছে, যদি সেরকম কোশ্চেন দিয়ে দেয় 1 নম্বরের অনলাইন, আর একটা শব্দে লিখতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু 2 নম্বর বা 2.5 নম্বর একটুকু জেনে রাখো যে 5 নম্বর 10 নম্বরের আসবে না কোশ্চেন, এটুকু একদম কনফার্ম থাকো, আসবে না। তো 2 নম্বর বা 2.5 নম্বর যদি এরকম টিকা আকারে দেয়, তাহলে মূল যে জিনিসটা সেই জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, খুব বেশি বড় করে লেখার দরকার নেই। সেইখানে যেন ডেমো বেশ কিছু আনসার টানসার তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, বা একদিনকে হয়তো করিয়ে দেবো। এবার এই সমস্ত জিনিস নিজেদের কাছে যে যা যে বই আছে, যদি মনে হয় যে কোনো পয়েন্ট বা কোনো টপিক বাদ গেছে, তাহলে নিজেরা একটু পড়ে নিই। তা মনে হয় না, কারণ সবই শর্টিং প্রায় সবই দেওয়া আছে। শুধু ওই যে বললাম যে একটা টপিক, সেটা হচ্ছে বিদেশে বৈপ্লবিক কার্যকলাপ, শুধু এইটুকু বাদ দিয়ে মোটামুটি সবই আছে দেওয়া করা।